তৃণমূল কংগ্রেস ভেঙে গেল। প্রায় 58 জন বিধায়কের সমর্থন নিয়ে এই মুহূর্তে স্পিকারের কাছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য যারা বিধায়করা রয়েছেন তারা গিয়ে চিঠি জমা দিয়েছেন এবং সেখানে তারা বলছেন তারা প্রকৃতপক্ষে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা কাজ করছেন এবং সেই কারণের জন্য সামগ্রিকভাবে এই চিঠিটা জমা দেওয়া হলো। সেইখানে স্পষ্টত দেখা যাচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে কার্যত এই যারা এমএলএরা রয়েছেন এই 58 জন এমএলএ তারা স্বীকৃতি দিয়েছেন। পরিবহন মন্ত্রী তিনি কি বলছেন? তিনি বলছেন রাজনীতি ছেড়ে দেব। এখন আর ইন্টারেস্টই নেই না, একবারই আমি রাজনীতি থেকে পুরো অবসর নেওয়ার জায়গায় আছি। কিন্তু এখানে একটা টুইস্ট নতুন করে আবির্ভাব এই যে নবান্নতে যে প্রশাসনিক বৈঠক হচ্ছে সেখানে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কুণাল ঘোষের মতো বা নয়না বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা উপস্থিত থাকছেন, তখন সংশ্লিষ্ট যে দলটি তৈরি হচ্ছে সেখানে হয়তো আরো কিছু বিধায়কদের সংখ্যা বাড়বে। ফলতা হয়ে গেছে টিএমসির ভাঙন বলে। টিএমসি তো কিছু ছিল না, 14 মের পর টিএমসি বলে কিছু নেই না। সমস্ত জল্পনার অবসান অবশেষে তৃণমূল কংগ্রেস ভেঙে গেল। প্রায় 58 জন বিধায়কের সমর্থন নিয়ে এই মুহূর্তে স্পিকারের কাছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য যারা বিধায়করা রয়েছেন তারা গিয়ে চিঠি জমা দিয়েছেন এবং সেখানে তারা বলছেন তারা প্রকৃতপক্ষে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা কাজ করছেন এবং সেই কারণের জন্য সামগ্রিকভাবে এই চিঠিটা জমা দেওয়া হলো। এবং এই চিঠিতে স্পষ্টভাবে বলা হচ্ছে কে হবেন বিরোধী দলনেতা, কে হবেন বিরোধী চিফ হুইপ ইত্যাদি ইত্যাদি। আমরা যেটা এখনো পর্যন্ত খবর পাচ্ছি বা যেটা জানতে পাচ্ছি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট যে 58 জনের চিঠি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত এবং অরূপ রায়ের হাত দিয়ে কার্যত স্পিকারের হাতে তুলে দেওয়া হয়েছে বা স্পিকারের কাছে টেবিল করা হয়েছে। সেইখানে স্পষ্টত দেখা যাচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে কার্যত এই যারা এমএলএরা রয়েছেন এই 58 জন এমএলএ তারা স্বীকৃতি দিয়েছেন। কি কি ঘটছে গোটা ঘটনাটা সেই বিষয় সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আরেকটা ছবিও ধরা পড়ছে যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। ঘটনাটা আমরা চাক্ষুষ করলাম। কি করলাম? কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় তারা নবান্নে গেলেন প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করতে। ফলে নয়না বন্দ্যোপাধ্যায় বা কুণাল ঘোষ এরাও কি এবার ঘুরছেন? এরাও কি ধীরে ধীরে ঘুরছেন? সেটা নিয়েও বড় প্রশ্ন। এই মর্মে নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। যেটা এই মুহূর্তে খবর মিলছে, বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, বিরোধী মুখ্য সচেতক হিসাবে নাম রয়েছে আখরুজ্জামানের, তার পাশাপাশি ডেপুটি লিডার হিসাবে মোট 4 জনের নাম জমা পড়েছে, যার মধ্যে সাবিনা ইয়াসমিন রয়েছেন, জাভেদ খান রয়েছেন, সন্দীপন সাহা রয়েছেন এবং শিউলি সাহা রয়েছেন। ফলে এই 4 জনকে ডেপুটি লিডার হিসাবে এই সংশ্লিষ্ট চিঠিতে উল্লেখ করা রয়েছে। বিরোধী মুখ্য সচেতক হিসাবে আখরুজ্জামানের নাম উল্লেখ করা রয়েছে এবং বিরোধী দলনেতা হিসেবে নাম দেওয়া হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। প্রসঙ্গত বলে রাখা ভালো, এই সইজাল কেলেঙ্কারি সহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতে দাঁড়িয়ে বিধানসভা জানতে পারে যে গোটা ঘটনাটা কি হয়েছে, কিভাবে সই জাল করা হয়েছে। তারপর থানায় এই অভিযোগ যায়, থানার তরফে গোটা বিষয়টা খোঁজ খবর নেওয়া হয়, তারপর মুখ্যমন্ত্রীর নির্দেশে সেটা সিআইডির কাছে পর্যন্ত যায়। সিআইডি গোটা বিষয়টা তারা খতিয়ে দেখেন এবং একাধিক প্রায় 13 জন বিধায়কের কাছে তারা গিয়েছিলেন, জিজ্ঞাসাবাদ করেছিলেন, যার মধ্যে 3 জন বিধায়ক, যেটা ভিডিওগ্রাফিও করা রয়েছে, তারা বলছেন যে সংশ্লিষ্ট যে সইগুলো রয়েছে বেশ কিছু সই জাল করা রয়েছে, ব্লক লেটারে লিখে জাল করা রয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে তখন থেকে সংশয় কাজ করছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে অত্যন্ত সক্রিয়। সেই কারণে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করার যে প্রয়াস সেটা মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার চালিয়ে গিয়েছেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিধানসভার অভ্যন্তরটা ওই উপস্থিতিটা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চাপ এতদিন ধরে দিয়েছিলেন তার বিরুদ্ধে গিয়ে বিধানসভাতে কার্যত নব তৃণমূল কংগ্রেসের সূচনা ঘটলো। নামটা তৃণমূল কংগ্রেসই থাকছে, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেবলমাত্র লিডার হিসাবে স্বীকৃতি দিয়ে সংশ্লিষ্ট 58 জন 58 বিধায়ক তারা চিঠি দিয়েছেন স্পিকারের কাছে এবং দুবার অন্তত নওসার আলী কক্ষে প্রথমত বিধায়কদের একটা বৈঠক ছিল, তারপর স্পিকার নিজে গিয়েছেন, গিয়ে নওসার আলী কক্ষতেই সংশ্লিষ্ট বিধায়কদের সঙ্গে বৈঠক করেছেন, কথা বলেছেন। কিন্তু এখানে একটা টুইস্ট নতুন করে আবির্ভাব ঘটলো, যেটা হলো যে আমরা দেখতে পেলাম কুণাল ঘোষ এবং নয়না বন্দ্যোপাধ্যায় তারা গেলেন এই যে নবান্নতে যে প্রশাসনিক বৈঠক হচ্ছে সেখানে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই প্রশাসনিক বৈঠকে যখন কুণাল ঘোষের মতো বা নয়না বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা উপস্থিত থাকছেন, তখন সংশ্লিষ্ট যে দলটি তৈরি হচ্ছে সেখানে হয়তো আরো কিছু বিধায়কদের সংখ্যা বাড়বে। এখানে একটা দারুণ জিনিস ঘটেছে। প্রাক্তন পরিবহন মন্ত্রী তিনি কি বলছেন? তিনি বলছেন রাজনীতি ছেড়ে দেবো। তিনি ডিরেক্টলি বলছেন রাজনীতি ছেড়ে দেবো। তিনি বেঙ্গল লিবার্টিকে সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন, একবার শুনে নি তার বক্তব্য। বলছি, এটা কি বলবেন যা ঘটছে? মানে আপনি কি নব তৃণমূলে না আদি তৃণমূলে? না না, আমি তো এইসব ব্যাপারে জানি না, নজরই রাখছি না, এখন আর ইন্টারেস্টই নেই না, একেবারেই না। আমি রাজনীতি থেকে পুরো অবসর নেওয়ার জায়গায় আছি। আপনি পুরো অবসর? হ্যাঁ, একেবারে। মানুষের জন্য পলিটিক্স করেছি, দিদির সাথে করেছি। মানুষ পরিবর্তন ঘটিয়ে দিয়েছে, যারা এসছে তারা নিশ্চয়ই ভালো করবে বাংলার জন্য, এটা আশা করি। এই নতুন তৃণমূল কংগ্রেস একটা যে গঠন হচ্ছে এটা ভালো, এগুলো দেখছি, বুঝছি কোথায় যাচ্ছে সেটা।
এর বাইরে কোনো প্রতিক্রিয়া নেই এ ব্যাপারে আপাতত। লাস্ট একটা বিষয়, আপনি তো দল ছেড়েই দিচ্ছেন, তাহলে দল ছাড়া দল ধরার বিষয় না, দল ছাড়া দল ছাড়ার বিষয় না। আমি পলিটিক্স করতাম, মানুষকে নিয়ে করতাম, তৃণমূল কংগ্রেসের হয়ে করতাম, দিদির সাথে করতাম। এখন আমি এই মুহূর্তে যখন মানুষ আমাকে চাইলো না, এই অবস্থায় দল রাজনীতির বিষয়টা থেকে দূরে সরে যেতে চাই পার্মানেন্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভূমিকাকে কি বলবেন, মানে ঠিক ছিল না? আমি কাউকে খারাপ ভালো বলার জায়গাতেই নেই, কোনো ইন্টারেস্ট নেই। ভালো করেছে, অনেক করেছে ভালো, সব দলের মধ্যে সব মানুষের মধ্যে ভালো খারাপ আছে, এটাই খুব স্বাভাবিক। কিছু ভালো আছে, কিছু খারাপ আছে, কিছু ত্রুটি আছে, কিন্তু ওইগুলো নিয়ে এখন কিছু বলার কোনো ইচ্ছা আমার। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা শুনলাম প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বক্তব্য। তিনি রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরে যাচ্ছেন, কার্যত সেই ইঙ্গিত, সেই বক্তব্য তিনি পেশ করেছেন। কিন্তু এর পাশাপাশি আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে, যে বিধানসভার ভেতরে এবার কি হবে। আগামী 18 তারিখ থেকে বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে, রাজ্যপালের বাজেট ভাষণ দিয়ে বাজেট যে প্রক্রিয়া সেটা শুরু করা হবে। তার আগে এই প্রধান বিরোধী দলনেতা কে হচ্ছেন বা বিরোধী চিফ হুইপ কে হচ্ছেন, সেই সংক্রান্ত এই যে চিঠিটা জমা পড়েছে, সেটা যদি একদম শিলমোহর পড়ে যায় বা সংশ্লিষ্ট মেজরিটি যেটা দেখাতে পেরেছে এখনো পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা, সেটা যদি বাস্তবায়িত হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিধানসভার অভ্যন্তরে তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস থাকছে না। এবং এর জন্য দায়ী কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো নীতি। তার কারণে এই ভাইপো নীতির জন্যই এই সংশ্লিষ্ট বিধায়করা তারা ক্রমে ক্ষুব্ধ হয়ে বেরিয়ে আসছেন। হ্যাঁ, এই ভাইপো নীতির জন্যই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অকাল দশা। তৃণমূলে ভাঙন এবং বিরোধী দলনেতা হিসেবে দেখতে গেলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম, এটা নিয়ে কি বলবেন? ফলতা হয়ে গেছে টিএমসির ভাঙন বলে। টিএমসি তো কিছু ছিল না, 4 মের পর টিএমসি বলে কিছু নেই। আর টিএমসি বলে কিছু নেই, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। বিধানসভার প্রথম অধিবেশন শুরুই হয়নি, সেখানেই বোঝা যাচ্ছে এরা বিরোধী করবে কি করে। বুঝতে পেরেছো তো? তাই এটা পুরো ফলতার বিধানসভার মতো, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন ফলতা বিধানসভার মতো টিএমসির দল হয়ে গেছে। এখানেই শেষ নয়, সংসদের অভ্যন্তরেও চলছে একই প্রক্রিয়া। যেটা জানা যাচ্ছে, এই ভাইপো নীতির বিরুদ্ধে গিয়ে বেশ কিছু সাংসদরা তারা এই মুহূর্তে ক্ষোভ পোষণ করতে শুরু করেছেন, যার মধ্যে জুন মালিয়া, সায়নী ঘোষ সহ একাধিক সাংসদরা রয়েছেন। এবং সেই দায়িত্বটা আমরা যেটা জানি যে মিঠুন চক্রবর্তী গোটা বিষয়টা তিনি তদারকি করছেন। কারা কারা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে, কারা কারা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দূরত্ব বাড়াতে চাইছেন, সংসদের অভ্যন্তরে এই নব তৃণমূল কংগ্রেস কোনো প্রভাব পড়ে কিনা আর 4 থেকে 5 দিনের মধ্যেই ধরা পড়বে। কিন্তু তার প্রাক্কালে দাঁড়িয়ে বিধানসভাতে এই ঘটনা কার্যত মহারাষ্ট্রের যে মডেল, সেই মডেলের থেকেও অতিরিক্ত কিছু ঘটনা আমরা পশ্চিমবঙ্গ বিধানসভার অভ্যন্তরে দেখতে পেলাম। কারণ এটা শুধু সরকার গঠন নয়, এটা বিরোধী দল গঠন নিয়ে মূলত প্রশ্ন ছিল। মহারাষ্ট্রে আমরা দেখেছি সরকার গঠন নিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু এখানে বিরোধী দল, প্রধান বিরোধী দল গঠন নিয়ে যে রাজনৈতিক বাতাবরণ তৈরি হলো, তাতে একটা বিষয় স্পষ্ট, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে প্রায় শেষের পথে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর তৃণমূল কংগ্রেস নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আর তৃণমূল কংগ্রেস নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যেটা প্রমাণ করার চেষ্টা করছেন, যে তিনি দিল্লিতে গিয়ে ইন্ডি জোটের সঙ্গে বৈঠক করে, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করে যদি জাতীয় স্তরে কোনো কিছু টিকিয়ে রাখতে পারেন তার রাজনৈতিক যে কর্মকাণ্ড, সেটা কিন্তু সেটাও কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে প্রশ্ন বিস্তর। কারণটা এখানেই যে যদি ইন্ডিয়া জোট দেখে যে এখানে তৃণমূল কংগ্রেস ক্রমে ধরাশায়ী হয়ে পড়ছে, তাদের হাতে আর এত সাংসদ, 30 জনের ওপরে সাংসদ নেই, বা এই 80 জনে যে বিধায়কের যে দলটা গঠন করেছিলেন সেটাও নেই, ফলে এখানে দাঁড়িয়ে কংগ্রেসের কতটা সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নেমে আসবে সেটা নিয়ে বিস্তর প্রশ্ন এই মুহূর্তে দানা বেঁধেছে। কারণ রাজনীতিতে সবই সম্ভব, আর এখানে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত কোণঠাসা হয়ে পড়ছেন, এবং এই কোণঠাসার মূল কারণটা হলো তার ভাইপো নীতি। আমরা দেখতে পাচ্ছি রেয়াত হোসেন গতবারে বাই ইলেকশনে আমরা দেখতে পেরেছি যে ভগবান গোলা থেকে কার্যত জিতে এসেছিলেন, এবং এই মুহূর্তে দাঁড়িয়েও তিনি জিতে এসেছেন। কিন্তু তার মধ্যে যেই প্রভাবটা দেখলাম, তিনি যেভাবে ধীরে ধীরে নব তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে পড়লেন, বা এখানেই শেষ নয়, বাইরন বিশ্বাস তিনি পর্যন্ত এই সংশ্লিষ্ট যেই বিধায়কদের কাজকর্ম, অর্থাৎ এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজকর্ম যেটা করছেন, সেখানে অংশগ্রহণ করছেন সরাসরি বাইরন বিশ্বাস। ভাবা যায় এই হচ্ছে ঘটনা। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিছু টেকাতেই পারলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুলিশ থাকলেই তাহলেই সরকারি টিকে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গুন্ডা থাকতেই তিনি সরকারি টিকে ছিলেন। যখন সব সরে যাচ্ছে তখন এক এক করে বিরোধী দল শেষ হয়ে গেল। আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট ভাবে, গত 5 বছর আগে আমরা দেখেছি 77 জন এমএলএ নিয়ে 5 বছর শুভেন্দু অধিকারী তিনি বিরোধী দলকে চালিয়েছেন। হ্যাঁ, মাঝখানে অনেকগুলো ঘোড়া কেনে বেচা হয়েছে, কিন্তু
আজকের দিনে দাঁড়িয়ে 5 বছর টিকে থাকা 77 জন এমএলএ কে নিয়ে আর 1 মাসও টিকতে না পারা মমতা বন্দ্যোপাধ্যায় 80 জন এমএলএ কে নিয়ে, এইটার মধ্যে বোঝা যাচ্ছে রাজনৈতিক সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তা। এবং এর মূল কাণ্ডারি হিসেবে যেই মানুষটাকে দেখা হচ্ছে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা ভাইপো নীতির মাধ্যমে দলের একাংশ শেষ হয়ে গেল এবং সেই কারণে ভাইপো নীতি থেকে বেরিয়ে গিয়ে ভাইপোর প্রতি যে আস্থা ছিল সেই আস্থা থেকে সম্পূর্ণভাবে সরে গিয়ে কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ রেখেই এই নব তৃণমূল কংগ্রেস গঠিত হচ্ছে এই পশ্চিমবঙ্গে, সেটা আর কোনো সন্দেহ থাকলো না। ফলে এই খবরটা গত 4 থেকে 5 দিন আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং আজকে বিধানসভার বাইরে দাঁড়িয়ে এই খবরটাই বাস্তবায়িত হচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি, অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি বেঙ্গল লিবার্টি লাইভ এবং বেঙ্গল লিবার্টি নিউজ সংশ্লিষ্ট দুটি চ্যানেলে প্রবেশ করুন, চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাছেই এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।